এরপর মাদুরি বাস সাফারি কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম হিক্কাডুয়ার উদ্দেশ্যে। এই মাডুগঙ্গা রিভার সাফারি থেকে মিন্স বেন্টোটা থেকে গল যাওয়ার পথে মাঝেই এগুলো স্পটগুলো পড়ে। দেখুন এই সময় রাস্তাটা ছিল ভারত মহাসাগরের পুরো পাশ দিয়ে, মানে রাস্তাটা শেষ হচ্ছে, তারপর থেকে ভারত মহাসাগর শুরু। শুধু জলটা দেখুন পুরো নীল, এতটাই গভীর যে পুরোই নীল। চারদিকে মানে বড় নারকোল গাছ, আর তার পাশে আমরা মেন রোড দিয়ে আমাদের গাড়ি ছুটে চলেছে। এই জায়গাটা থেকে তো আমার সত্যিই মানে যে কারোরই আমার মনে হয় আপনারাও যদি আসেন আপনাদের মন এখানে খুব ভালো হয়ে যাবে। মানে এত যে গরম, এত যে বাইরের তাপ পাওয়া, আপনার কোনো রকম ফিলই হবে না। আর এখানে যেটা আমি ফিল করেছি, পুরীর সমুদ্রে যেরকম চ্যাটচ্যাটে ভাবটা থাকে নুন বেশি হওয়ার জন্য, যেহেতু এখানে ভারত মহাসাগরটা খুব ডিপ, এখানে ফলে সেই ফিলটাও এখানে হয় না। দেখুন প্রথমে হালকা গভীর যেখানে, সেখানে হচ্ছে হালকা ইন্ডিগো কালার, তারপরে ডার্ক ব্লু। কি সুন্দর লাগছে দেখুন ভারত মহাসাগরকে। সেরকম কোনো ঢেউ নেই, যেহেতু ডিপ বলে পাড়ের দিকে অল্প আধটু ঢেউ, আর তার পাশ দিয়ে ছুটে চলেছে পুরো রাস্তাটা ভারত মহাসাগরের ধার ধরে। কি অপূর্ব দৃশ্যটা দেখুন। আমার তো সত্যিই মনে হচ্ছিল এই সময়টা যেন শেষ আর না হয়, এরকমভাবেই যেন চলতে থাকে। এরকমভাবে প্রায় এরকম আধা ঘন্টা ধরে চলার পর আমরা এসে একটা স্পটে পৌঁছলাম, সেটাকে বলে বেঈমান বুদ্ধ। এখানে হচ্ছে বুদ্ধদেব দাঁড়িয়ে আছেন। কেন বেঈমান বুদ্ধ বলা হয় একে? কারণ এখানে একটা দুঃখের স্মৃতি জড়িয়ে আছে। 2004 সালে যখন হচ্ছে সুনামি হয়েছিল, তখন এখান দিয়ে একটা ট্রেন যাচ্ছিল। যেহেতু ট্রেনটা অনেক সকালে যাত্রা শুরু করেছিল, ফলে তার কাছে সুনামি নিয়ে কোনো রকম হচ্ছে আপডেট ছিল না। ভোরবেলায় যখন এই দেখুন পাশেই হচ্ছে ভারত মহাসাগর, যখন এই সমুদ্রের যখন এই সুনামির ঢেউ যখন এসে আছড়ে পড়ে, তখন 1500 জন যাত্রী নিয়ে পুরো ট্রেনটাই ভেসে যায়। ট্রেনে যতজন যাত্রী ছিলেন সবাই এখানে মারা গিয়েছিলেন। সেই জন্যই দুঃখের কাহিনী দেখে এখানে বুদ্ধদেবকে রাখা আছে। এখানে বুদ্ধদেব বসেনি, সেই জন্য দাঁড়িয়ে। এরপর এসে আমরা পৌঁছালাম হিক্কাডুয়া। এই হলো শহর হিক্কাডুয়া। এখানে যথারীতি ইউরোপিয়ানদের ভিড় অত্যন্ত বেশি, কিন্তু এখানে ইউরোপিয়ানদের ভিড় বেশি হওয়ার সাথে সাথে এখানে পুলিশি চেকিংও অনেক বেশি। আমাদের গাড়িকেও পুলিশি চেকিংয়ের মধ্যে পড়তে হয়েছিল, কারণ এখানে কি হয়, অনেক ড্রাগ ডিলিংয়ের ব্যবসা থাকে, ফলে ড্রাগের আনাগোনা থাকে। আর যেহেতু অনেক ইউরোপিয়ানরা প্রচুর ড্রাগ নেন, ফলে এখানে বিভিন্ন রকমের ডিলার থেকে শুরু করে অন্যান্য লোকেরা রাস্তার ধারে থাকে বা এরকমভাবে গাড়ি নিয়ে যায়, সেই জন্য এখানে প্রচুর চেকিং চলতে থাকে। এইভাবে এসে খানিকক্ষণ পর এসে আমরা পৌঁছলাম মাম্মাস কিচেন। এটা হলো আমরা লাঞ্চ করবার জন্য দাঁড়িয়েছিলাম। আমরা ড্রাইভারকে বলেছিলাম সাগরের ধারেই কোনো একটা জায়গায় আমরা লাঞ্চ করব, সেই জন্য এখানে নিয়ে এসেছিল। দেখুন রেস্টুরেন্টটা শেষ হচ্ছে, তারপরেই হচ্ছে ভারত মহাসাগর। কি সুন্দর দেখতে লাগছে দেখুন। এটা হচ্ছে রেস্টুরেন্টের ব্যালকনি থেকে, আর পাশে যেটা দেখছেন সেটাই হচ্ছে হিক্কাডুয়া বিচ। এখানে এসেই অনেকে হচ্ছে যারা সমুদ্রে ওয়াটার স্পোর্টগুলো করেন, তারা সকলে এখানে এসেই ওয়াটার স্পোর্টগুলো করেন। দেখুন এখানে কীরকম লাইভ কাঁকড়াও দেখতে পাবে, সমুদ্রের জলে ভেসে আসে, সেই সমস্ত ছোটো ছোটো কাঁকড়াগুলো এখানে থাকে। এরপর আমরা লাঞ্চ করে তার থেকে আর 2-3 মিনিট এগিয়ে এসে আমরা পৌঁছলাম হিক্কাডুয়া বিচে। এখানে সবাই হচ্ছে ওয়াটার স্পোর্টস করছিল। এখানে আমরা বেশিক্ষণ টাইম না কাটিয়ে এরপর আমরা রওনা দিলাম গলের উদ্দেশ্যে। হিক্কাডুয়া থেকে গল প্রায় আধা ঘন্টার রাস্তা। সেই আধা ঘন্টার রাস্তায় যেহেতু ট্রাফিক ছিল, মোটামুটি 40 মিনিট মতো লেগেছিল। সেরপর এসে পৌঁছলাম ক্যান্ডিতে। ক্যান্ডি ঢুকেই প্রথমে এই বড় হোটেলটা পড়ে। আমাদের ড্রাইভার বললেন যে এখানে যখন ক্রিকেট ম্যাচগুলো হয়, মানে প্লেয়াররা এসে সাধারণত এই হোটেলে বা আরও আর সব মিলিয়ে 3টে বড় হোটেল আছে, এই 3টে বড় হোটেলগুলোর মধ্যেই তারা থাকে। এখানে রাস্তা সাধারণত 2 রকমের বাস দেখতে পাওয়া যায়, একটা লাল রঙের বাস আর একটা হচ্ছে ব্লু কালারের বাস। এই যে দেখছেন লাল রঙের বাস, এটা হলো সরকারি বাস, আর যেগুলো দেখবেন নীল রঙের বাস আমার ভিডিওর মাঝখানে আসবে, সেগুলো হচ্ছে প্রাইভেট বাস। এখানে দেখুন এটা হলো ক্যান্ডি টুকটুক স্ট্যান্ড। এখান থেকে ডান দিকে টার্ন নিলেই, যেহেতু আমি সাইড দিয়ে ভিউ করছি বলে সেরকমভাবে দেখাতে পারছি না, ডান দিকে টার্ন নিলেই হচ্ছে আমরা গিয়ে পৌঁছবো গল ফোর্ট।
আর তার পাশেই হচ্ছে গল স্টেডিয়াম, গল ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, যেটা দেখতে পাচ্ছেন রাস্তার বাঁ দিকে। এরপরে আমরা এসে পৌঁছলাম গল ফোর্টে। এবার চলুন, এবার আমরা খানিকক্ষণ সময় কাটাবো গল ফোর্টে আর গল রেসিডেন্সিয়াল এরিয়াতে। এই যে গল ফোর্ট ভারত মহাসাগরের ধারে, এটা বানিয়েছিল ডাচরা। এটা অনেক পুরনো ফোর্ট, ফলে এখানে যে সমস্ত নিদর্শনগুলো দেখতে পাবেন সেগুলো একদম সেই শ্রীলঙ্কার স্বাধীনতার আগেকার সময় থেকে এরকমভাবেই আছে। খানিকটা ওপরে উঠে আসার পরই দেখতে পেলাম কামানগুলো কি সুন্দরভাবে রাখা আছে, মানে যেরকমভাবে অ্যাকচুয়ালি বানিয়েছিল ঠিক সেরকমভাবেই যতটা পেরেছে ততটাই হচ্ছে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছে। ঠিক দেখুন, ঠিক যেরকম ফাঁক আছে সেই ফাঁকের মুখেই হচ্ছে কামানগুলোকে বসানো। আর এবার গল ফোর্টের পাশে একটুখানি ফাঁকা জায়গা, সেখানে এসেই দেখতে পাবেন, যারা ক্রিকেট দেখেন তারা জানেন গল ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম একদম গল ফোর্টের ধারেই অবস্থিত। এখানে দেখুন কামানগুলোকেও যতটা পেরেছে অবিকৃত রাখার চেষ্টা করেছে। আর এখানে লেখা আছে বাস্টন টাওয়ার যেরকমভাবে বানিয়েছিল তার পুরো হিস্ট্রি ডিটেলসে লেখা আছে। 17th সেঞ্চুরিতে যখন ডাচরা বানায় তা সেরমভাবে কীরমভাবে আর্কিটেকচার ছিল বা না ছিল সমস্ত জিনিস নিদর্শন এখনও একইভাবে রাখা আছে। এই দেখুন, যেরকম বলেছিলাম যে পুরো যে ফোর্টটার যে আর্কিটেকচার সেটা এখানে বানানো আছে। দেখুন কি সুন্দরভাবে এখনও সেই অবিকৃত অবস্থাতেই আছে। মানে ফোর্টে কতগুলো বাড়ি আছে না আছে, কোথায় আমরা এন্ট্রি পয়েন্ট করছিলাম, সমস্ত জিনিস এখানে যেরকমভাবে করা আছে গল ফোর্টটা ঠিক সেরকমভাবেই, এক্স্যাক্টলি সেরকমভাবেই বানানো। আর গল ফোর্টের একদম পাশেই হলো ভারত মহাসাগর। ভারত মহাসাগরের ঢেউ যেন এসে গল ফোর্টেই একবারে আছাড় মারে, সেরকমভাবেই দেখুন। আর এগুলো হচ্ছে পরিত্যক্ত জায়গা যেগুলো এখন আর সেরকমভাবে ইউজ হয় না, ফলে বন্ধ হয়ে পড়ে আছে। আর বাদবাকি যে জায়গাগুলো আছে সেগুলো হচ্ছে শ্রীলঙ্কান আর্মি ইউজ করে, ফলে ওই জায়গাগুলো রেস্ট্রিক্টেড, সব জায়গায় আমরা যাওয়া যায় না। তবে আবারও বলছি, যখনই আসবেন ছাতাটা পারলে সাথে করে নিয়ে আসবেন, নাহলে প্রচণ্ড রোদ্দুর। দেখুন দূরে হচ্ছে গল হারবার থেকে যে বেরোবার যে চ্যানেলটা, সেখানে একটা সাদা জাহাজ বেরিয়ে যাচ্ছে।
এরপর সেখান থেকে আমরা মুন গ্যালারিতে এলাম। মুন গ্যালারিতে ডাচেদের কিছু ঐতিহ্য, কিছু ফটো সেখানে রাখা আছে। সেখানে ঢুকতে গেলে আপনার টিকিট লাগবে 1000 LKR করে, মানে ভারতীয় মুদ্রায় প্রায় 320 টাকা মতো, 320 থেকে 30 টাকা। এরপর আমরা গল ফোর্ট থেকে বেরিয়ে গলের ভেতরকার যেরকম আগেকার দিনে ঘর বাড়িগুলো ছিল সেগুলো দেখবার জন্য রাস্তা দিয়ে একটু হাঁটতে বেরোলাম। প্রচণ্ড রৌদ্র ছিল, ছাতা ছাড়া হাঁটাই যাচ্ছিল না, আর প্রচণ্ড রকমের ঘাম হচ্ছিল। মানে ডিসেম্বর মাসেও যে অতটা ঘাম হবে আনএক্সপেক্টেড ছিল। এইভাবে আরও খানিকক্ষণ সময় কাটিয়ে তারপর আমরা গল থেকে বেরিয়ে রওনা দিলাম কলম্বোর উদ্দেশ্যে। কারণ আমাদের শেষ প্ল্যান ছিল কলম্বোয় পৌঁছানো, সেখানে খানিকক্ষণ সময় কাটিয়ে তারপর সেখান থেকে আমরা বেরিয়ে যাব এয়ারপোর্টের উদ্দেশ্যে। আর গল থেকেও কলম্বো যেতে সময় লাগে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা। আমরা যখন গল থেকে যাত্রা শুরু করেছিলাম তখন অলরেডি ঘড়ির কাঁটায় 4টে বেজে গিয়েছিল, ফলে আমাদের 4:30 বেজে গিয়েছিল। পরে আমাদের পৌঁছতে প্রায় 5:30 থেকে 6টা হয়ে যাবে, ফলে আমরা দেরি না করে বেরিয়ে পড়লাম। ডান দিকে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে গল হারবার বা গল পোর্ট বলতে পারেন। এখান থেকেই যে তখন আগে ভিডিওতে দেখেছিলাম জাহাজটা বেরিয়ে যাচ্ছে, সেটা এখান থেকেই বেরিয়েছে। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন। আমাদের শ্রীলঙ্কা পরের ভিডিও। থ্যাংক ইউ।